রাজ্যের প্রশাসনিক ভবনের করিডোরে নাকি হঠাৎ করেই বাতাস বদলেছে। এতদিন যে করিডোরে ফাইলের চেয়ে ফিসফাস বেশি চলতো, যেখানে প্রকল্পের টাকার গতিপথ খুঁজতে গেলে গোয়েন্দা উপন্যাসের প্লটও হার মেনে যেত, সেই জায়গাতেই এখন নাকি শোনা যাচ্ছে নতুন মন্ত্র। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। আর এই মন্ত্র উচ্চারণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনতে যতটা নাটকীয় বাংলার রাজনৈতিক বাস্তবতায় বিষয়টা তার থেকেও বেশি তাৎপর্যপূর্ণ। কারণ এই রাজ্যের মানুষ গত এক দশকে এত স্বচ্ছতা, উন্নয়ন, জনমুখী প্রশাসন আর দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুনেছেন যে এখন নতুন করে কোনো মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বললে সাধারণ মানুষের প্রথম প্রতিক্রিয়া হয়, দেখি কতদিন থাকে। কিন্তু এবারের দৃশ্যটা একটু অন্যরকম। কারণ বৈঠকের ভাষা ছিল সরাসরি, কোনো কাব্যিকতা নয়, কোনো রাজনৈতিক অলংকার নয়। 41টা দপ্তরের সচিবদের সামনে বসে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, মন্ত্রীরা থাকলেও গুরুদায়িত্ব আমলাদের। বাংলার আমলাতন্ত্র বহু বছর পর সম্ভবত প্রথমবার শুনল এমন এক বাক্য, যেখানে দায় এড়ানোর রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। এ যেন বহুদিনের অভ্যস্ত সংস্কৃতির বিরুদ্ধে এক প্রশাসনিক বিদ্রোহ। বাংলার সরকারি দফতর মানে দীর্ঘদিন ধরে একটা অলিখিত প্রথা ছিল, ভুল হলে দায় কারো নয়, কিন্তু সুবিধে হলে ভাগ সবার। ফাইল ঘুরবে, কমিটি বসবে, তদন্ত হবে, রিপোর্ট জমা পড়বে, তারপর সব চুপচাপ। সাধারণ মানুষ বুঝে গিয়েছিল সরকার বদলায়, স্লোগান বদলায়, কিন্তু দপ্তরের কালচার বদলায় না। সেই কালচারেই তৈরি হয়েছিল এক অদ্ভুত নিরাপত্তা বলয়, যেখানে দুর্নীতি কখনো অপরাধ নয়, বরং সিস্টেমের অংশ। আজ সেই সিস্টেমের গায়েই হাত পড়েছে। মুখ্যমন্ত্রী যখন সচিবদের বলেন মাথা উঁচু করে কাজ করুন, তখন সেটা নিছক অনুপ্রেরণামূলক লাইন নয়, এর মধ্যে লুকিয়ে আছে বাংলার প্রশাসনিক ইতিহাসের এক নির্মম সত্য। এতদিন ধরে আমলা মাথা উঁচু করে কাজ করতে পারেননি, কারণ মাথা উঁচু করলেই রাজনৈতিক ফোন আসতো। কোনো টেন্ডার কার হবে, কোন ঠিকাদার টাকা পাবে, কোথায় চোখ বন্ধ রাখতে হবে, সব কিছুর অদৃশ্য নির্দেশ আসতো অন্য জায়গা থেকে। ফলে প্রশাসন ধীরে ধীরে প্রশাসন থাকেনি, হয়ে উঠেছিল রাজনৈতিক দাসত্বের যন্ত্র। এই পরিস্থিতিতে জিরো টলারেন্স শব্দবন্ধটা নিছক সরকারি বিজ্ঞপ্তির ভাষা নয়, এটা কার্যত যুদ্ধ ঘোষণা। কারণ দুর্নীতি বাংলায় আর বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সমান্তরাল অর্থনীতি। নিয়োগ থেকে নির্মাণ, প্রকল্প থেকে পারমিশন, সর্বত্র এমন একটা নেটওয়ার্ক গড়ে উঠেছিল যেখানে সাধারণ মানুষ নিজের প্রাপ্য পেতে গেলে ঘুষকে প্রসেসিং ফি বলে মেনে নিতে বাধ্য হতেন। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো, এই দুর্নীতি এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে মানুষ প্রতিবাদ করাও প্রায় বন্ধ করে দিয়েছিলেন। কারণ তারা জানতেন অভিযোগ করলে ফল হবে না, বরং হয়রানি বাড়বে। এই জায়গাতেই বর্তমান বার্তার রাজনৈতিক গুরুত্ব। মুখ্যমন্ত্রী যখন বলেন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে সচিবদের সরাসরি তদারকি করতে হবে, তখন সেই কথার মধ্যে লুকিয়ে আছে অতীতের এক বিশাল ব্যর্থতার ইঙ্গিত। বাংলার মানুষ দেখেছেন কত কেন্দ্রীয় প্রকল্প রাজনৈতিক সংঘর্ষ, কমিশনবাজি আর প্রশাসনিক অনীহার কারণে আটকে গেছে। রাস্তা হয়নি, বাড়ি হয়নি, শৌচালয় হয়নি, অথচ কাগজের সব সম্পূর্ণ দেখানো হয়েছে। ফাইল বলেছে কাজ শেষ, কিন্তু গ্রাম বলেছে কাজ শুরুই হয়নি। এই দ্বিচারিতার উপর দাঁড়িয়েই তৈরি হয়েছিল আগের প্রশাসনিক সংস্কৃতি। তাই যখন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন সরকারের রুল মেনে চলতে হবে, তখন সেটা শুনে অনেকে হয়তো অস্বস্তিতে পড়েছেন। কারণ দীর্ঘদিন ধরে বাংলায় রুল মানে ছিল রাজনৈতিক সুবিধে অনুযায়ী নিয়মের ব্যাখ্যা। যে ঘনিষ্ঠ তার জন্য নিয়ম আলাদা, যে বিরোধী তার জন্য আইন আলাদা। এই দ্বৈত নৈতিকতার ফলেই আজ সরকারি ব্যবস্থার ওপর মানুষের আস্থা তলানিতে পৌঁছেছিল। বৈঠকে উপস্থিত বিধায়কদের পরিচয় করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী সচিবদের বলেন, এদের চিনে রাখুন, এদের সঙ্গেই কাজ করতে হবে। এই লাইনটির রাজনৈতিক তাৎপর্যও কম নয়, কারণ বাংলার রাজনীতিতে বহুদিন ধরে জনপ্রতিনিধি এবং আমলাতন্ত্রের সম্পর্ক ছিল সন্দেহ, দূরত্ব, ক্ষমতার টানাপোড়েনের ওপর দাঁড়ানো। একদিকে আমলারা ভাবতেন রাজনৈতিক নেতারা শুধু চাপ সৃষ্টি করেন, অন্যদিকে জনপ্রতিনিধিরা অভিযোগ করতেন আমলারা মানুষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছেন। এই দুয়ের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসন। কিন্তু এখানে আরও বড় প্রশ্ন আছে, শুধু বৈঠক করে কি দুর্নীতি থামানো সম্ভব? বাংলার মানুষ এত সহজে আর বিশ্বাস করতে রাজি নন, কারণ তারা দেখেছেন অতীতেও বহু সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নাটক করেছে। তদন্ত কমিটি গঠন হয়েছে, প্রেস কনফারেন্স হয়েছে, কড়া ভাষণ হয়েছে, তারপর কয়েক মাস পরে সব আগের মতো। তাই এবার মানুষ শুধু ভাষণ শুনতে চান না, তারা উদাহরণ দেখতে চান। তারা দেখতে চান কোনো প্রভাবশালী নেতা বা অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠলে সত্যিই ব্যবস্থা হয় কিনা। তারা দেখতে চান টেন্ডার প্রক্রিয়া সত্যিই স্বচ্ছ হয় কিনা। তারা দেখতে চান সরকারি চাকরির নিয়োগে আর
রেড কার্ড চলে কিনা। কারণ বাংলার মধ্যবিত্তের সবথেকে বড় ক্ষত তৈরি হয়েছে নিয়োগ দুর্নীতিতে। হাজার হাজার মেধাবী যুবক যুবতী বছরের পর বছর পড়াশোনা করে চাকরির পরীক্ষায় বসেছেন, তারপর জানতে পেরেছেন চাকরি বিক্রি হয়ে গেছে। কেউ গয়না বেচেছেন, কেউ জমি বন্ধক রেখেছেন, কেউ আর অন্যদিকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এমন সব জায়গা থেকে যেখানে সাধারণ মানুষ কল্পনাও করতে পারেন না। এই স্মৃতি এত সহজে মুছে যাওয়ার নয়। সেই কারণেই বর্তমান সরকারের প্রতিটা পদক্ষেপ এখন মাইক্রোস্কোপে নিয়েছে, কারণ মানুষ বুঝতে চান এটা কি সত্যিই পরিবর্তনের শুরু নাকি শুধুই নতুন মুখে পুরনো সংলাপ। মজার বিষয় হলো বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে দুর্নীতি শব্দটা এতবার ব্যবহার হয়েছে যে সেটার ভয়াবহতা অনেকটা ভোতা হয়ে গেছে। আজ কোনো দুর্নীতির খবর বেরোলে মানুষ অবাক হন না, যেন এটাই স্বাভাবিক, যেন কোটি কোটি টাকার কেলেঙ্কারি এখন আর ব্যতিক্রম নয়, বরং প্রশাসনিক রুটিন। এই অসারতাই সবচেয়ে বিপজ্জনক, কারণ যখন সমাজ দুর্নীতিকে মেনে নিতে শুরু করে তখন গণতন্ত্র ভেতরের থেকে পচে যায়, তখন যোগ্যতা অপ্রাসঙ্গিক হয়ে যায়, সততা বোকামি বলে মনে হয়, আর ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠতাই হয়ে ওঠে একমাত্র যোগ্যতা। বাংলা সেই জায়গায় পৌঁছে গিয়েছিল বলেই আজকের বৈঠক এত গুরুত্বপূর্ণ। এখানে আরও একটা দিক লক্ষণীয়, সীমান্ত এলাকায় বিএসএফকে জমি দেওয়ার তদারকির দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকও, কারণ দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিয়েও বাংলায় নানা ধরনের রাজনৈতিক দ্বিচারিতা দেখা গেছে। জাতীয় নিরাপত্তার প্রশ্নেও দলীয় হিসেব নিকেশ চলেছে, ফলে প্রশাসনিক অনেক গুরুত্বপূর্ণ কাজ রাজনৈতিক অনীহায় আটকে থেকেছে। বর্তমান সরকার সেই জায়গায় দ্রুততা এবং দায়বদ্ধতার বার্তা দিতে চাইছে। তবে সবথেকে বড় চ্যালেঞ্জ অন্য জায়গায়। দুর্নীতি শুধু টাকা নেওয়া নয়, দুর্নীতি একটা মানসিকতা, যেখানে সরকারি পদ মানেই ব্যক্তিগত সুবিধার সুযোগ, যেখানে সিস্টেম ব্যবহার না করলে নিজেকেই বোকা মনে হয়। এই মানসিকতা বদলানো সবচেয়ে কঠিন, কারণ বছরের পর বছর ধরে তৈরি হবার নেটওয়ার্ক রাতারাতি ভাঙে না। একজন সৎ অফিসার যদি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান, তাহলে তাকে শুধু বাইরের চাপ নয়, ভেতরের প্রতিরোধও সামলাতে হয়। সহকর্মীদের বিরাগ, রাজনৈতিক লবি, বদলির ভয়, সবকিছু একসঙ্গে কাজ করে, ফলে অনেকেই আপোষ করে নেন। এই বাস্তবতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বার্তা কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার। বাংলার মানুষ আসলে ক্লান্ত। তারা রাজনৈতিক নাটক চান না। তারা চান রাস্তা তৈরি হোক, স্কুলে শিক্ষক থাকুক, হাসপাতালে ওষুধ থাকুক, চাকরি বিক্রি না হোক। তারা চান করের টাকা অন্তত মানুষের কাজে লাগুক। এটাই সাধারণ চাহিদা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।